বাংলাদেশে কিন্তু একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে। ২০২৬ সালের গণভোটের পর দেশের সংবিধান আমাদের শাসন ব্যবস্থার একেবারে মূল ভিত্তিটাই আমূল বদলে যাচ্ছে। ক্ষমতার পুরো কাঠামোই নতুন করে সাজানো হচ্ছে। তো চলুন আজ আমরা জেনে নিই সেই ৫টা ঐতিহাসিক পরিবর্তন যা হয়তো বাংলাদেশের ভবিষ্যৎকেই অন্যভাবে গড়ে দেবে। আর এটাকে কিন্তু শুধু একটা নতুন অধ্যায় বললে ভুল হবে। এটা আসলে কয়েক দশকের রাজনৈতিক বিতর্কের একটা সমাপ্তি আর একটা নতুন শুরুর প্রতীক। ভাবুন তো, এই একটা হ্যাঁ ভোট শুধু কাগজে কলমে কিছু পরিবর্তন আনছে না, বরং দেশের শাসন ব্যবস্থার একেবারে গভীরে একটা বড়সড় ধাক্কা দিয়েছে। আর এটা নিয়ে সবার মধ্যে এখন অমজন আগ্রহ, অনেক প্রত্যাশা। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কি বদলাচ্ছে? পর্দার আড়ালে কি ঘটছে আসলে? কেন সবাই এটাকে নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ বলছে? আচ্ছা, চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি আসল পরিবর্তনগুলো ঠিক কোথায় কোথায় আসছে। তো প্রথম আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা, সেটা আসছে আমাদের জাতীয় সংসদে, যেখানে দেশের সব আইন তৈরি হয়। আমরা এতদিন যে এক কক্ষের সংসদ দেখে এসেছি, সেটা এখন অতীত হতে চলেছে। ব্যাপারটা কি? এতদিন আমাদের সংসদ ছিল এক কক্ষের, সব ক্ষমতা এক জায়গায়, কিন্তু এখন সেটা হচ্ছে ২ কক্ষের। সোজা কথায় ক্ষমতাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। এর ফলে কি হবে? কোনো একটা দল চাইলেই হুট করে নিজেদের সংখ্যাগরিষ্ঠতার জোরে যে কোনো আইন পাশ করে ফেলতে পারবে না। একটা ভারসাম্য আসবে। এখন এই নতুন ব্যবস্থায় একটা থাকবে নিম্নকক্ষ, যেখানে সাংসদরা সরাসরি জনগণের ভোটে জিতবেন, আর সাথে থাকবে ১০০ সদস্যের একটা উচ্চকক্ষ। এখানে সিট ভাগ হবে দলগুলো কে কত শতাংশ ভোট পেয়েছে তার ভিত্তিতে। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। এখন থেকে কোনো দল চাইলেই যখন তখন সংবিধান বদলে ফেলতে পারবে না। সংবিধানের যে কোনো পরিবর্তনে ওই উচ্চকক্ষের অনুমোদন লাগবে। এটা কিন্তু ক্ষমতার অপব্যবহার ঠেকানোর জন্য একটা বিশাল বড় রক্ষা কবচ। আচ্ছা, এরপর আসা যাক দ্বিতীয় বড় পরিবর্তনে। এটা আনা হয়েছে দেশের সবচেয়ে ক্ষমতাধর পদ, অর্থাৎ প্রধানমন্ত্রীর পদকে কেন্দ্র করে। মূল উদ্দেশ্য হল ব্যক্তিপূজা বা একনায়কতন্ত্রের সুযোগটাই বন্ধ করে দেওয়া। আর সেজন্যে সংবিধানে একটা ঐতিহাসিক টার্ম লিমিট যোগ করা হচ্ছে। নিয়মটা খুব সহজ আর স্পষ্ট। একজন ব্যক্তি তার সারা জীবনে সর্বোচ্চ ২ বার, মোট ১০ বছরের জন্য প্রধানমন্ত্রী হতে পারবেন। ব্যাস, এর বেশি একদিনের জন্য কেউ আর এই পদে থাকতে পারবেন না। এখানেই শেষ না, আরও একটা বড় নিয়ম করা হয়েছে। কেউ যখন প্রধানমন্ত্রী থাকবেন, তখন তিনি তার নিজের রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না। রাষ্ট্র আর দল দুটোকে পুরোপুরি আলাদা করে ফেলা হচ্ছে। এর পেছনের চিন্তাটা খুবই পরিষ্কার। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যেন কেউ নিজের দলের ফায়দা লুটতে না পারে, সেই পথটা একেবারে বন্ধ করে দেওয়া। এরপর যে পরিবর্তনটার কথা বলবো, সেটা হলো আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে। বছরের পর বছর ধরে নির্বাচন নিয়ে যে বিতর্ক, যে অনিশ্চয়তা, সেটা শেষ করতে সংবিধানে আবার স্থায়ীভাবে ফিরে আসছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তো এই তত্ত্বাবধায়ক সরকার জিনিসটা কি? এর মূল আইডিয়াটা হলো, নির্বাচনের সময়টাতে দেশের ক্ষমতা কোনো রাজনৈতিক দলের হাতে থাকবে না। দেশ চালাবে একটা সম্পূর্ণ নিরপেক্ষ, দলহীন প্রশাসন। আর তাদের একটাই কাজ হবে, একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন নিশ্চিত করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা কিন্তু আর কোনো অস্থায়ী ব্যবস্থা না। এই সিস্টেমটাকে এখন সংবিধানের একটা স্থায়ী অংশ করে দেওয়া হয়েছে। তার প্রতি ৫ বছর পর নির্বাচনের সময় এলেই এই সরকার নিজে থেকেই দায়িত্ব নেবে। এটা নিয়ে আর কোনো তর্ক বা বিতর্কের জায়গায় থাকছে না। এবার আসি ৪ নম্বর পরিবর্তনে। এটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য আর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। নতুন সংবিধানে চেষ্টা করা হয়েছে যেন প্রধানমন্ত্রী একাই সব ক্ষমতার মালিক না হয়ে যান। এখন যেটা করা হচ্ছে, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা স্পষ্ট ভাগ তৈরি করা হচ্ছে। যেমন ধরুন, নির্বাচন কমিশন বা পিএসসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগের ক্ষেত্রে বা কাউকে ক্ষমা করার মতো বিষয়ে রাষ্ট্রপতির ক্ষমতাকে আরও বাড়ানো হচ্ছে। এতে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা অনেকটাই কমে আসবে। আর বিচার বিভাগকে স্বাধীন রাখার জন্য কিন্তু দারুণ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন
প্রধান বিচারপতি কে হবেন সেটা ঠিক করার জন্য একটা স্বাধীন জুডিশিয়াল কমিশন তৈরি করা হবে, আর বিচারকদের বদলি বা প্রমোশনের ব্যাপারে সরকারের নাক গলানোর সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং সবশেষে ৫ নম্বর পরিবর্তন, এটা সরাসরি আমাদের সাধারণ নাগরিকদের জন্য। সংবিধানে আমাদের জন্য কিছু নতুন মৌলিক অধিকার যোগ করা হচ্ছে, আর আমাদের জাতীয় পরিচয়ের ব্যাপারেও একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক দিনের একটা বিতর্কের অবসান ঘটিয়ে এখন আমাদের জাতীয় পরিচয় বাঙালির বদলে হচ্ছে বাংলাদেশী। এটা দেশের সব মানুষকে একটা পরিচয়ের নিচে নিয়ে আসবে। শুধু তাই না, এই ডিজিটাল যুগে আরও দুটো জিনিসকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। একটা হলো নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাওয়ার অধিকার, আর অন্যটা হলো আমাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বা ডেটা প্রাইভেসি। দারুণ ব্যাপার, তাই না? তো এই যে গণভোট হলো, এটা কিন্তু শেষ না, বরং একটা লম্বা যাত্রার শুরু। আসল পরীক্ষাটা তো শুরু হবে এখন থেকে। সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে, এই যে এতগুলো পরিবর্তন কাগজে কলমে আনা হলো, এগুলো কি সত্যিই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক আর জবাবদিহিতামূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে? এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন।